আমার ফ্রেন্ডরা সবাই বলতো যে ক্যারেক্টার থেকে বের হোক, ক্যারেক্টার থেকে বের হোক। আমার একটা ড্রিম ছিল যে আমি একটা সময় চলচ্চিত্র পরিচালনায় আসব। প্রোডাকশন বা শুটিং এর টাইমে নিজের সবথেকে চ্যালেঞ্জিং কোনটা মোমেন্ট মনে হয়েছে? যখনই নাকি ভালোবাসার এক্সপেকটেশনটা চলে আসে তখন সেটা সুন্দর থাকে না। সবাইকে স্বাগত জানাচ্ছি কালের কণ্ঠের নিয়মিত আয়োজন গসিপ অ্যান্ড গ্লিটসে। আপনাদের সঙ্গে আছি আমি সাজিয়া। দর্শক, সম্প্রতি স্বপ্ন আর সুরের অনুভব নিয়ে বড় পর্দায় মুক্তি পেয়েছে মিউজিক্যাল সিনেমা সাইলেন্স এ মিউজিক্যাল জার্নি। আজ গসিপ অ্যান্ড গ্লিটসের স্টুডিওতে আমাদের সঙ্গে রয়েছেন এই ছবির নির্মাতা, খ্যাতনামা সঙ্গীত পরিচালক থেকে চলচ্চিত্রের নির্মাতা বনে যাওয়া ইমন সাহা এবং সিনেমার কেন্দ্রীয় চরিত্র মায়া হিসেবে দর্শকের মনে জায়গা করে নেওয়া অভিনেত্রী নীলাঞ্জনা নীলা। চলুন স্বাগত জানাই তাদের। আপনাদের দুজনকেই অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছেন? খুব ভালো আছি। খুব ভালো আছে। বলতে গেলে অনেক প্রতীক্ষার পর সাইলেন্স এ মিউজিক্যাল জার্নি সিনেমাটি মুক্তি পেল। কেমন সাড়া পাচ্ছেন? প্রথমে একটু দাদা আপনার কাছেই শুনতে চাই। খুবই ভালো সাড়া পাচ্ছি। সত্যি কথা বলতে এটা তো আসলে একটা নিশ অডিয়েন্সের জন্য, নামটাই বলে দেয় সাইলেন্স মিউজিক্যাল জার্নি। যদিও গল্পটা একদমই আমাদের আশেপাশের গল্প, একটা গ্রামীণ পটভূমিকা থেকে শুরু করে একদম শহরের টপ অফ দি হাই সোসাইটির একটা এই টোটাল জার্নি, সেই জার্নি সোশ্যাল জার্নি, মিউজিক্যাল জার্নি অ্যান্ড এ স্পিরিচুয়াল জার্নি। সো সব কিছু মিলে সো যারাই দেখছে খুবই প্রশংসা করছে এবং মজার ব্যাপার হচ্ছে যে আমরা রিপিট দর্শকও যেরকম পাচ্ছি, আবার ওয়ার্ড অফ মাউথ ছবিটা ছড়াচ্ছে। সো আমরা উই আর ভেরি হ্যাপি। একদম। আমরা একটু নীলাঞ্জনা নীলার কাছে শুনতে চাই যে আপনি তো একটু বেছে বেছে কাজ করেন, এই সিনেমার সাড়া কেমন পাচ্ছেন? দর্শকদের প্রতিক্রিয়া কতটুকু উচ্ছ্বসিত আপনি? আই রিয়েলি এক্সাইটেড এবং দর্শকদের যত সাড়া পাচ্ছি আই এম রিয়েলি ব্লেসড যে আমরা প্রতিটা শো দেখতে যাচ্ছি, হল ভিজিট করছি, মানুষজন আসছে, দেখছে সিনেমাটা, তারা সিনেমার সাথে হাসছে, কাঁদছে, প্রতিটা জিনিস ফিল করতে পারছে এবং সামনে যখন আমাদেরকে দেখছে তারা আরও এক্সাইটেড হয়ে যাচ্ছে। সুন্দর একটা জার্নি দিয়ে যাচ্ছি এখন। আপনার যে জার্নিটা সঙ্গীত পরিচালক হিসেবে, এটা তো দীর্ঘদিনের, এরপরে চলচ্চিত্রের পরিচালক নির্মাতা হিসেবে যে আসা, এটার মূল প্রেরণা কি ছিল? আমার একটা ড্রিম ছিল যে আমি একটা সময় চলচ্চিত্র পরিচালনায় আসব। এবং আমার মনে হয় যে কোনো আর্টিস্টিক মাইন্ডের লোকজনেরই, বিকজ ফিল্ম মেকিং ইজ দ্য লাইক দ্য আলটিমেট ক্রাফট। সো এই জন্য আমার মনে হয় যে অনেকেই চায় যে একটা সময় সে চলচ্চিত্র নির্মাণ করবেন। তো সেই বাসনা থেকেই হয়তো বা এটা আস্তে আস্তে পুষে রাখতে রাখতে একটা সময় এটা কার্যকর হলো আর কি। নীলা, আপনার কাছে যে একটু জানতে চাই যে এই সিনেমার মায়া যে চরিত্রটি, এটা যখন দাদা আপনাকে প্রথমবার শোনালেন, আপনি কি প্রথমেই শুনেই হ্যাঁ করে দিয়েছিলেন নাকি একটু ভেবে চিন্তে তারপরে জানানো হয়েছিল? এটাতে আমি কাস্ট হবার আগে আমি গল্পটা শুনেছি। ভাইয়ের সাথে তো আমার অনেক দিনের পরিচয়, আমরা এর আগেও 2টা সিনেমা করেছি, উনি মিউজিক ডিরেক্টর ছিল সেখানে। তো আমি গল্পটা শুনেছিলাম আগে থেকেই, আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছিল। তো উনি অন্য অ্যাক্টরদের সাথে কথা বলছিল, আবার আমি নিজে থেকে বলতেও পারছিলাম না ওয়াই নট মি। তারপর যখন উনি আমাকে অফারটা করলো আমি একদম লুফে নিয়েছি বলতে গেলে। দাদা, আপনার কাছে একটু জানতে চাই যে এই সিনেমাটাকে প্রথমে আপনি স্বল্প দৈর্ঘ্য হিসেবে বানানোর একটা প্রিপারেশন নিয়েছিলেন। যেটাকে বলে এক্সটেন্ডেড শর্ট ফিল্ম, যেটা ইউএস কানাডাতে আমি আসলে বাইরের বাজারটা চিন্তা করেই প্রথমে কাজটা শুরু করেছিলাম। বাট ব্যাক অফ দি মাইন্ড আমার এটার মধ্যে মাথার মধ্যে ছিল যে স্ক্রিপ্টটাই এরকম, এটা হয়তো বা ফিচার ফিল্ম হিসাবেই হয়তো বা এটা শেষ গিয়ে গড়াবে। যে কারণে কিনা আমি টেকনিক্যাল যে জিনিসগুলি, ক্যামেরা, ফটোগ্রাফি, সাউন্ড, টোটাল ব্যাপারটাই আমি ফিল্মের ক্রাইটেরিয়া চিন্তা করেই আমি করেছি। সো এই জন্য যখন মোটামুটি আমাদের এক্সটেন্ডেড শর্ট ফিল্মের লেন্থ তৈরি হয়ে গেল, তখন আমরা সবাই মিলে, নীলা, রফিক ভাই আমাদের জিওপি, আরও যারা যারা ছিল সবাই মিলে বললো যে না, এটা আসলে ইট শুড বি এ ফিচার ফিল্ম। স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না? জাস্ট 1 2 3 4 করো, স্কিনটাকে রিভাইভ করো। এই সিনেমায় আপনি একজন বাউল ঘরের একটি সাধারণ মেয়ের ক্যারেক্টারে অভিনয় করেছেন। এই ক্যারেক্টারটা নিজের মধ্যে অ্যাডপ্ট করতে কি কি চ্যালেঞ্জ বা কি প্রস্তুতি আপনি নিয়েছিলেন? এই ক্যারেক্টারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল যে ক্যারেক্টার প্রচুর পরিমাণ ডাইমেনশন আছে। একদম বাউল ঘরের মেয়ে,
মাটি পাড়িয়ে চলে, যে শুধু সাদা শাড়ি পরে, সেই জায়গা থেকে একদম সিটি লাইফে এত ফেমাস, ফেম, গ্ল্যামার সব কিছুর মধ্যে। তো দুইটা ক্যারেক্টারের মধ্যে যে ভিজুয়ালি যাতে সেই ডিফারেন্সটা দেখা যায় ক্যারেক্টারের, সেটা আনা। তারপর গান শেখা বলতে গান তো না, মানে একতারাটা শেখা, দোতারাটা শেখা, তারপর ড্যান্স, হাঁটা চলা, সব কিছু যাতে স্ক্রিনের ডিফারেন্টটা বোঝা যায়, দুইটা ডাইমেনশনটা যাতে বোঝা যায় স্ক্রিনে, সেটা একটু হার্ড ছিল। বাট লাকলি উনি আমার সাথে ছিল, সব কিছু অনেকই স্মুথলি হয়ে গেছে। আপনি কেন নীলাকেই বেছে নিলেন আপনার ক্যারেক্টার মায়ের জন্য? ডেফিনেটলি শি ইজ এ ভেরি গুড অ্যাক্ট্রেস, নো ডাউট। হ্যাঁ, আমি ওর কাজ খুব কাছ থেকে দেখেছি। ওর যে দুইটা মেজর ছবিতে কাজ করছে, ওটার আমি মিউজিক ডিরেক্টর আমিই ছিলাম, গহীন বালুচর এবং শ্যামাকাব্যতে খুব কঠিন একটা ক্যারেক্টার, যদিও এক লাইনের একটা জিনিস, একটাই ক্যারেক্টার প্লে করা, এইরকম ডাইমেনশনটা নেই, বাট যেটা আছে ওটাও অনেক কঠিন। তো আমি এবং গহীন বালুচরে ওর চরিত্রটা একেবারে আবার অন্যরকম ছিল, গ্রামের একটি মেয়ে, সহজ সরল মেয়ে, একেবারেই ষোড়শী ওরকম। তো আমার কাছে মনে হচ্ছিল যে ও ওই জিনিসটাকে ক্যারি করতে পারবে, ওর মধ্যে ওই ক্যাপাবিলিটিটা আছে এটাকে ক্যারি করার। আপনি ব্যক্তি নীলার সাথে মায়া ক্যারেক্টারকে কতটা রিলেট করতে পারেন? ক্যারেক্টারিস্টিক্স বা বিভিন্ন জায়গায় মিল নেই, কিন্তু ক্যারেক্টার সোল, যে জার্নিটা, সেটার সাথে আমি অনেকটা মিল খুঁজে পাই বলতে কি, তাকে জানতে জানতে আমি অনেক সময় নিজেকে জেনেছি। এই ক্যারেক্টারকে জানতে জানতে, তার উত্থান পতন, তার স্পিরিচুয়ালিটি, এই সব কিছু থেকে আমি ব্যক্তি নীলা হচ্ছে অনেক ইন্সপায়ার্ড হয়েছে অনেক কিছুতে। এই সিনেমাতে যদি আমরা বলি যে দর্শক নীলার কোন দিকটি নতুন করে দেখতে পারবে? অনেক কিছু, পুরোটাই তো নতুন একদম। লাইক এরকম ক্যারেক্টার আগে আসলে প্লে করা হয়নি, নাটকেও না, কোথাও না। ক্যারেক্টার ডাইমেনশন আছে, নাচ আছে, গান আছে, গ্ল্যামার আছে, একদম মাটির সাথে মিশে যাওয়া সেরকম ইনোসেন্স আছে। সো অনেক অনেক কিছু নতুন পাবে অ্যাকচুয়ালি দর্শকরা। দাদা, আপনার বাবা শ্রদ্ধেয় সত্য সাহা, তার যে জার্নি, চলচ্চিত্র প্রযোজক বলা হোক বা সঙ্গীতে বলা হোক, সেটা আপনার জীবনে কতটুকু প্রভাব রেখেছে? সঙ্গীতের ব্যাপারে তো আমি বলবো যে পুরাটাই বাবার প্রভাব, হ্যাঁ, একেবারেই। আর চলচ্চিত্র পরিচালনা, প্রযোজনা বাবা দুইটাই করেছিলেন। বাবা একটি ছবি পরিচালনা করেছিলেন আমাদের প্রোডাকশন হাউস থেকে, রাম রহিম জন, আর প্রযোজনা তো করেছিলেন আমার মাও, প্রযোজক ছিলেন। তো সেটা একটা আমাকে অনেকটা স্ট্রেংথ দিয়েছে, মানে একটা সাহস জুগিয়েছে যে বাবা তো করেছে, এবং করতে গিয়ে বুঝেছি যে কত কঠিন একটি কাজ কত সহজভাবে তিনি হ্যান্ডেল করে এটা একটার পর একটা করে গেছেন। কারণ একই ছবিতে ডিরেকশন দেওয়া, মিউজিক ডিরেকশন দেওয়া, স্ক্রিপ্ট লেখা, মানে ইটস বিশাল বড় কাজ। তো করার সময় বাবাকে বারবার মনে হচ্ছিল, ও মাই গড, এই জিনিসগুলি দেখা গেল যে আমি একটা শুটিং ডেট ফেলেছি 2 দিন পরে, হঠাৎ করে মনে হলো যে না, এই গানটা একটু চেঞ্জ করি। এখন আমি পরিচালক ইমন শাহ সঙ্গীত পরিচালককে বলছি যে তুমি চেঞ্জ করো, হ্যাঁ, কিন্তু ওই টাইমটা নেই। ওইদিকে আবার পরিচালনার দায়িত্ব আমাকে নিতে হচ্ছে, স্ক্রিপ্টিংটাও দেখতে হচ্ছে। আবার ওরা আমাকে প্রচুর সময় দিয়েছে, নীলা, সাইমন, ইভেন দিনার ভাই, হ্যাঁ, আমরা টোটাল জিনিসটা রিহার্স করে কিন্তু করেছি। হ্যাঁ, এটা আমার প্রথম থেকে শর্ত ছিল যে ভাই রিহার্সালে যদি সময় দিতে না পারো তাহলে কিন্তু দরকার নেই। হ্যাঁ, রিনাতেও প্রচুর সময় দিয়েছে রিহার্সাল, বিকজ ওর উপরে প্রেশারটা বেশি ছিল। দিনার ভাইও করেছেন, রিডিংয়ে আসতেন, স্ক্রিপ্ট রিডিংয়ে। সাইমনও করেছে, যেটা কিনা ফিল্মে এখন একেবারেই হয় না, যে রিহার্সাল ব্যাপার না, স্পটে যে করবো, হ্যাঁ, প্রম্পট করেন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, হ্যাঁ, প্রম্পট করেন, জানেও নাকি, বাট হি ওয়াজ অলসো ভেরি মাচ ইনভলভড ইন দ্য ক্যারেক্টার। সো সব কিছু করতে গিয়ে মানে এই এক একটা ডিপার্টমেন্টকে সামলানো, আবার প্রযোজকও আমি, ওইটাও সামলাতে হচ্ছে। শর্ট নিচ্ছি, প্রচণ্ড ক্রিটিক্যাল, এসে বলছে ভাইয়া চায়ের চিনি তো শেষ হয়ে গেছে। মানে এইসব মানে ছোটখাটো ব্যাপারও মানে প্রডিউসারকে ইয়ে করতে হয়। যাই হোক, ফাইনালি ইনক্লুড করতে চাই পুরো সেটে, পুরো সিনেমাতে ভাইয়া এত কাম ছিল, মানে কোনো রকম উঁচা আওয়াজে কথা বলতে হয়নি ওনার, আমাদের অ্যাক্টরদের কোনো রকমের অসুবিধা হয়নি। উনি তো মানে খাওয়া দাওয়া সব কিছু তো ঠিক আছে, মেন্টালি যাতে হ্যাম্পার্ড না হয় আমরা, সেটা পর্যন্ত উনি খেয়াল রেখেছে। হলে যে সিনেমা কি দেখা হচ্ছে বা কেমন এক্সাইটমেন্ট কাজ করছে আপনার মধ্যে এটা নিয়ে, যে নিজের সিনেমা দর্শকদের সাথে বসে দেখছেন? হলে কয়েকবারই দেখা হয়েছে এখন পর্যন্ত, এবং হল ভিজিটেও আমরা যাচ্ছি, যে সিনেমা শেষ হলে তখন আমরা সবাই গিয়ে হাজির হচ্ছি।
তো দর্শকদের এক্সাইটমেন্ট দেখে খুবই ভালো লাগছে যে প্রত্যেকে যেভাবে কানেক্ট করছে এবং আমাদেরকে দেখে এক্সাইটেড হচ্ছে, ক্যারেক্টার নাম দিয়ে ডাকছে আমাদেরকে, এই জিনিসগুলো খুব এনজয় করছি একদম। সাইলেন্স দ্য মিউজিক্যাল জার্নিতে আপনি ইত্তেখাব দিনার সাথেও কাজ করেছেন, আবার সাইমন ভাইয়ের সাথেও কাজ করেছেন। দুজন তো দুই প্রজন্মের, একটু ডিফারেন্স আছে তাদের প্যাটার্নেও, একজন চলচ্চিত্রের আরেকজন বড় পর্দা ছোট পর্দা দু জায়গায় কাজ করে। কাজের অভিজ্ঞতাটা কেমন? দিনার ভাইয়ের সাথে আমার আগেও কাজ করা হয়েছে, আমরা অনেক কাজ করেছি একসাথে, নাটকে, তারপরে আমার আগের সিনেমাতেও কাজ করেছি। তো সেই সব জায়গা থেকে ওনার সাথে আমার একটা আন্ডারস্ট্যান্ডিং আগে থেকেই ছিল, এটাতে কোনো প্রবলেম তো নেই, হ্যাম্পার হয়নি। আর হচ্ছে সাইমনের সাথে ফর দ্য ফার্স্ট টাইম হচ্ছে গিয়ে কাজ করা হয়েছে। আর একটু এটা নিয়ে টেন্সড ছিলাম যে আমার আগের সিনেমাগুলো একটু ডিফারেন্ট, একটু আর্ট ফিল্ম ঘরানা কাজ করা হয়েছে আমার, আর তার একটু কমার্শিয়াল সিনেমা কাজ করা হয়েছে। দুজন অ্যাকচুয়ালি জমবে কিনা বা একজন একজনকে আন্ডারস্ট্যান্ড করতে পারবো কিনা, বাট সেটে যাওয়ার পর আমাদের কারো এরকম কিছু হয়নি। আমরা সবাই হচ্ছে কাজটার ব্যাপারেই হচ্ছে খুব ডেডিকেটেড ছিলাম। আর যেহেতু যখন সবার সেম গোল, তখন এমনিতেই সব কিছু স্মুথ হয়ে যায়। দাদা, প্রথম সিনেমা আপনার, মার্কস কত দিবেন নিজেকে? এটা আমি একদমই দিতে পারবো না, এটা সম্পূর্ণ দর্শকদের আপনাদের হাতে। এটা বলাই যাবে না, একদমই না, কারণ এটা নিজেকে তাহলে এস্টিমেট করা হয়ে যায়, তাই না? সেটা একদমই না, এটা একদমই দর্শকের জন্য বানানো, ছেড়ে দেওয়ার পরে অডিয়েন্স ইজ দ্য কিং, তারা যেটা বলবে সেটাই রাইট। প্রোডাকশন বা শুটিং এর টাইমে নিজের সব থেকে চ্যালেঞ্জিং কোনটা মোমেন্ট মনে হয়েছে? মজার ব্যাপার, আমি ডিউরিং দ্য শুটিং এই টাইমটা নিয়ে আমি খুব ওয়ারিড ছিলাম আগে, যেহেতু এটা আমার জন্য নতুন। আগে আমি ছোটোবেলায় অভিনয় করেছি, প্রচুর ফিল্মে শিশুশিল্পী হিসাবে অভিনয় করেছি, কিন্তু ক্যামেরার পেছনে তো টেকনিশিয়ান হিসাবে কাজ করিনি। তো এইটা আমার জন্য একটু মানে টেন্সের ব্যাপার ছিল যে আমি এত কিছু হ্যান্ডেল করতে পারবো কি না, কারণ অনেকগুলি ডিপার্টমেন্ট। হ্যাঁ, সো সামহাও খুব লাকিলি খুব স্মুথলি হয়ে গেছে, বাট আমি খুব চ্যালেঞ্জ ফিল করেছি পোস্ট প্রোডাকশনে, যেটা কিনা আমার আয়ত্তের মধ্যে। সেইখানে যে ইট ওয়াজ নট রিয়েলি স্মুথ, সরি টু সে দ্যাট, বাট ওটা খুব একটা স্মুথ ছিল না, অনেক কিছুর ব্যাপার ছিল। কারণ এই ছবিতে আসলে অনেক অ্যানিমেশনের কাজ ছিল, গ্রাফিক্সের কাজ ছিল, সব কিছু মিলিয়ে কালার, এক একটা সিনের এক একটা কালার টোন, এগুলাকে ম্যাচ করানো, সো এগুলো একটু ডিফিকাল্ট ছিল। তো এই চ্যালেঞ্জটা আমি ফেস করেছি আর কি। বাট সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে রিলিজ টাইম। এটা যে কি ভয়াবহ জিনিস, এটা মানে যে প্রডিউসার সে জানে। ঘুম হয়েছিল কি হয়নি প্রথম দিনটা? আমার ঘুম হয়, ওটা নিয়ে আমার টেনশন নেই, আমার কি ওটা নিয়ে টেনশন নেই। শোনেন, জীবনে প্রাপ্তিটা না, এটা ভেরি মানে এক একজনের উপর এক একটা নির্ভর করে। হ্যাঁ, আমার কাছে ইয়েটা কোনটা, মানে জয় কোনটা, বা আমার কাছে প্রাইস কোনটা, রিলিজ দিতে পারে এরকম একটা সময় একটা ছবি নিজের প্রযোজনায় রিলিজ করেছি, এত সুন্দর গল্পে ওরা কাজ করেছে, এটাতেই আমরা নিজেদেরকে উইনার মনে করি, নট অনলি দ্য বক্স অফিস। হ্যাঁ, এবং বক্স অফিসের যদি কথা বলেন, আমরা যেটা এক্সপেক্ট করেছি তার চেয়ে অনেক বেশি আমরা পাচ্ছি সাড়া, এবং আমাদের ছবি ইউএস কানাডাতে রিলিজ হচ্ছে, আমাদের ছবি ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ হচ্ছে। সো এতটা হবে তার বিশ্বাস করেন 20% আমি এক্সপেক্ট করিনি। সো উই আর ভেরি মাচ হ্যাপি। স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না? জাস্ট 1 2 3 4 করো, স্কিনটাকে রিভাইভ করো। নীলা, আপনি তো সবসময় একটু বেছে বেছেই কাজ করেন, তো এই ক্যারেক্টারটায় সব থেকে কোন বিষয়টা আপনার কাছে মনে হয়েছিল যে এই টাইমটা আমি নিজের মধ্যে ধারণ করাটা খুবই কঠিন হচ্ছে, বা আবেগে ভেসে যাওয়ার মতো সিন কোনটা ছিল আপনার জন্য? আমি সবসময় হচ্ছে চ্যালেঞ্জ খুব পছন্দ করি। যখনই আমার সামনে চ্যালেঞ্জ আসে, আমার মনে হয় যে আমি আমাকে অতিক্রম করে আরও সামনে যাওয়ার সুযোগ পাচ্ছি। এবং এই ক্যারেক্টারটা প্রচণ্ড রকমের চ্যালেঞ্জিং ছিল আমার জন্য, যে পুরোটা এত ডাইমেনশন আনা, আর স্ক্রিনে হচ্ছে দুইটা, মানে একই ক্যারেক্টার দুইটা আলাদা ধাপ, মানসিকতা, চিন্তাভাবনা ফুটিয়ে তোলা দর্শকদের সামনে, ইটস রিয়েলি টাফ। এটা অনেক ইনার ওয়ার্ক করতে হয়, আমার প্রচুর ইনার ওয়ার্ক করতে হয়েছে ফিজিক্যালি, এবং হচ্ছে গান শেখা, দোতরা বা অ্যাক্টিং, এগুলো তো ছিল রিহার্সালে, কিন্তু ইনার ওয়ার্ক করতে প্রচুর প্রয়োজন হয়েছে আমার। এবং কিছু সময় এমন হয়েছে যে ক্যারেক্টারে যখন ডিপ্রেশন চলছে,
আমি আমার পার্সোনাল লাইফে একটু ডিপ্রেসড হয়ে যাচ্ছি, এটাতে আমার ফ্রেন্ডরা সবাই বলতো যে ক্যারেক্টার থেকে বের হো, ক্যারেক্টার থেকে বের হো। আমি বেরোতে পারতাম না, আমি এটাতেই বসবাস করতে থাকতাম, আমি অনেক কিছু ভাবাতে থাকতো। এই মুভিটা যারা দেখছে সবাই একটা দেখবে যে একটা স্পিরিচুয়াল জার্নি আছে, একটা মেন্টাল জার্নিও আছে মেয়েটার। এই যে মিডিয়াতে গ্যাপ দেওয়া বা একটু দেখে শুনে কাজ করা, এটা কি আপনার স্ট্র্যাটেজি? আমি তো বেশিরভাগ সময় নাটকই করি, আর নাটকটা আসলে করতে অনেক কষ্ট হয়। একদিনের ভিতরে যদি কাজ করি পুরোটা, বা 2 দিনে অনেক কম সময় থাকে, প্রচুর পরিমাণে সিন থাকে, কস্টিউম অ্যান্ড এভরিথিং, টু মেনি থিংস অন মাই শোল্ডার অ্যাকচুয়ালি। সো সেই সময় দেখা যায় যে আমি টানা বেশ কিছু কাজ করে তখন একটু হাঁপিয়ে যাই, তারপর একটু ব্রেক নেই। এটা যে ইন্টেনশনালি নেই তা না, কিন্তু আমার প্রয়োজন হয় সেটা। তো আমি নিজের জন্য একটু টাইম নিই, একটু এনার্জি গ্যাদার করি, নিজেকে আবার ঠিকঠাক করে আবার তখন ফিরে আসি। নাটক বা সিনেমা কোনটাতে আপনি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? আমার কাছে আসলে প্ল্যাটফর্ম ম্যাটার করে না, আমি অ্যাক্টিংটাকে ভালোবাসি, সব জায়গায় অ্যাক্টিং করে যেতে চাই। কিন্তু হচ্ছে গিয়ে সিনেমাতে অনেক আমাদের সুবিধা থাকে যে কম সিন করা হয়, ফ্লেক্সিবল থাকে, রিহার্সালের টাইম পাচ্ছি, কস্টিউম ডিজাইনার থাকছে, অনেক কিছু আসলে ডিফারেন্ট থাকে সিনেমাতে বা ওটিটিতে, যেটা নাকি নাটকে আসলে পসিবল হয় না কম টাইমের জন্যে। দাদা, আপনার কাছে একটু জানতে চাই যে আপনার সাইলেন্স দ্য মিউজিক্যাল জার্নি তো শেষ হলো, সামনে আমরা আপনাকে কি ঘরানার সিনেমা নির্মাণে দেখতে পাবো? সেটা কি রোমান্টিক, থ্রিলার, নাকি মিউজিক্যাল জার্নিটাই কন্টিনিউ করা হবে? অনেস্টলি স্পিকিং, যখন শুরু করেছি আশা করি সামনে আরও করব। ফুল কমার্শিয়াল কিছু করব নাকি একটু আবার এরকম সেমি কমার্শিয়াল টাইপের কিছু করব। বাট থ্রিলারটাতে আমি খুব একটা কমফোর্টেবল না, থ্রিলার বা হরর এই জিনিসটাতে আমি একেবারেই কমফোর্টেবল না। অ্যাকশনটা খুব পছন্দ করি, রোম্যান্সটাও পছন্দ করি, আর সবচেয়ে কমফোর্টেবল জায়গা মিউজিক্যাল, যেহেতু আমি মিউজিশিয়ান। দেখি, আসলে বলতে পারছি না কোনটা যে হবে। নীলা, আপনাকে আমরা কি ধরনের সিনেমায় বেশি দেখব ইন ফিউচার? সেটা কি কমার্শিয়াল হতে পারে? কারণ এখন পর্যন্ত আমরা আপনাকে ওইভাবে কমার্শিয়ালে পাইনি। কমার্শিয়ালে আসার চিন্তা ভাবনা কি আছে কিনা? কমার্শিয়ালে আসার ইচ্ছা আছে আমার, কিন্তু সেটা আমার ডিরেক্টরের উপর হচ্ছে আমার ট্রাস্টও যাতে আসে। অনেক সময় হয় কি আমরা কমার্শিয়াল মুভি বানাতে চাই, অনেক কিছু করতে চাই, কিন্তু স্ক্রিনে যদি সেটা ঠিক মতো না আসে তখন অ্যাকচুয়ালি ওই ইচ্ছাটা থেকেও আসলে হবে না। সো আমি কমার্শিয়ালে হয়তো বা আসবো, কিন্তু এখনও যাই না। এর মধ্যে আমার 2টা সিনেমা কাজ করা হয়েছে, সেগুলো আবার আর্ট ফিল্মের মতোই অ্যাকচুয়ালি। সো বা সেমি কমার্শিয়ালও একটাকে বলা যেতে পারে, কমার্শিয়াল হয়তো বা ইন ফিউচার কখনো। দাদা, আপনি তো নিজেকে মার্কিং করলেন না, কিন্তু নীলাকে যদি মার্কিং করতে বলি তাহলে কত দেবেন? 100-তে 200। ও বাবা, থ্যাংক ইউ সো মাচ। তো নেক্সট কোন প্রজেক্টে কি আবার আমরা দুজনকে একসাথেই দেখতে আমি পাবো তো কিনা? দেখেন, অ্যাক্টরদের একটা প্রবলেম আছে, যে কোনো অ্যাক্ট্রেসদের ক্ষেত্রেই সব ক্যারেক্টারে কিন্তু সবাইকে স্যুট করে না। এটা একটা নর্মাল জিনিস, হ্যাঁ। সেটা শারীরিক গঠন কারণে, বিভিন্ন এইজের কারণে, অনেক কিছুর কারণেই। বাট আমি চাইবো, বিশ্বাস করেন, আমি অনেস্টলি স্পিকিং আমি বলছি, আমি চাইবো যেভাবেই হোক আমার প্রজেক্টে নীলাকে ইনক্লুড করতে। মানে এত ওর কাছ থেকে সাপোর্ট পেয়েছি আমি, হ্যাঁ। সো আমি ডেফিনেটলি আমি চাবো যে আমার পরের প্রজেক্ট এবং তারপরের প্রজেক্ট নীলাই থাকুক। সো নাইস অফ ইউ, থ্যাংক ইউ। আপনি কত দিবেন পরিচালক হিসেবে? উনি কি খুব স্ট্রিক্ট আমার নাকি? পক্ষে একদম সম্ভব না র্যাঙ্কিং করা, একদম সম্ভব না। উনি এত ভালো করেছে, আমি অ্যাকচুয়ালি ইউনিটে মানে শুটিংয়ে সেটে যাওয়ার পর আমার একবারের জন্য মনে হয়নি উনি হচ্ছে ফর দ্য ফার্স্ট টাইম ডিরেকশন দিচ্ছে। আমার কাছে মনে হচ্ছে উনি কাজটা খুব ভালো করে জানে। ওই যে বললাম না যে একবার আওয়াজ উঁচু পর্যন্ত করতে হয়নি, এভরিথিং ইজ গোয়িং ওয়েল, সব কিছু পারফেক্টলি হচ্ছে। সঙ্গীতের সাথে আরো যেটা থেকে যায় সেটা হচ্ছে প্রেম বা ভালোবাসা। তো এই সিনেমা করতে যে আপনি ভালোবাসার যে অনুভূতি, এটাকে কিভাবে সংজ্ঞায়িত করবেন? লাভ তো ছিলই, সেটা হচ্ছে বাবার প্রতি মেয়ের, মেয়ের প্রতি বাবার, বা হচ্ছে গিয়ে প্রেমিক প্রেমিকার ভালোবাসা বলি, বা অনেক রকমের ভালোবাসাই ছিল হৃদয় ছোঁয়ার মতো। কিন্তু আমার হচ্ছে সবচেয়ে বেশি হৃদয় ছুঁয়ে গেছে আমি যে ক্যারেক্টার প্লে করছি তার সোলটা, সেই জিনিসটার প্রতি আমার একদম ভালোবাসা এখন পর্যন্তও আছে আর কি। দাদা, আপনার কাছে ভালোবাসার সংজ্ঞাটা কি? তো বড় একটা বিশাল ব্যাপারটাকে একটা ওয়ার্ডে বলা সম্ভব না। বাট আমার কাছে ভালোবাসার প্রথম সংজ্ঞা যদি হয়, সেটা হবে আস্থা। আমি যদি আস্থাই রাখতে না পারি, হ্যাঁ, আমি যদি আমার সন্তানের কথা বলি, আমার সন্তান যদি আমার উপরে আস্থা রাখতে না পারে, তাহলে সেটাতে ভালোবাসা নেই। সো
আমি আমার জীবন দিয়ে হলেও আমার সন্তানকে আমি প্রোটেক্ট করব। সো দ্যাট ইজ লাভ ফ্রম হিজ সাইড, ফ্রম মাই সাইড। এই আস্থাটা, এবং আস্থাটাকে কেন্দ্র করেই সব কিছু অনেকটাই মজবুত হয় আমার মনে হয়। আমার কাছে মনে হয় যে ভালোবাসা মানে হচ্ছে একটা মানুষকে ভালোবাসা দিয়ে যাওয়া উইদাউট এনি এক্সপেকটেশন, তার পাশে থাকা, তার কথা শোনা। যখনই নাকি ভালোবাসার এক্সপেকটেশনটা চলে আসে তখন সেটা সুন্দর থাকে না। উইদাউট এক্সপেকটেশন জাস্ট লাভ, যেমন নাকি বাবা মারা করে, সন্তানরা করে, ওইরকম। এই সিনেমাটা ঘিরে এখন আপনাদের প্রত্যাশা থেকে বেশি পেয়েছেন বলছেন, তো সামনে মানে আর কি আছে যেটা আপনারা চান যে দর্শক সেই প্রত্যাশাটা আপনাদের পূরণ করুক? আমার দিক থেকে আমি চাই যে ছবিটাকে, আমি যেটা প্রথমেই আমাদের স্বপ্ন ছিল ফুল টিমের, যে ইন্টারন্যাশনালি এটাকে প্রমোট করা। সেটাই আমাদের আসলে বাংলাদেশে রিলিজ দেওয়ার মাথায় ছিল না বিষয়টা একেবারে। সো এটা এখান থেকে যা পাচ্ছি, যতটুকু পাচ্ছি, আপনাদের ভালোবাসা পুরোটাই আমাদের বোনাস। হ্যাঁ, তো আমি চাই যে এই সিনেমাটাকে নিয়ে আমি খুব দেশের বাইরে এটাকে নিয়ে ড্রাইভ দিতে, যেটা করছি অলরেডি। সো আমি চাই যে বাংলাদেশের একটা সলিড অডিয়েন্স তৈরি হোক বাংলাদেশের সিনেমার, শুধু বাঙালি ইন্ডিয়ান এই সাবকন্টিনেন্টের না। দেখেন এখন জাপানিজ ছবি বাংলাদেশি ছেলেমেয়েরা দেখে, কোরিয়ান ড্রামা বাংলাদেশিরা দেখে, তাহলে আমাদের দেশের ছবি কেন ইউএসের একটা হোয়াইট বা স্প্যানিশ কালচারের লোক দেখবে না? হ্যাঁ, সো তাদের কাছে কিন্তু খুব ফ্রেশ। আমি এই ট্রেলারটা আমি কয়েকজনকে দেখিয়েছি আমাদের ছবির, ওখানকার ডিস্ট্রিবিউটরকে, দে অ্যাপ্রিসিয়েটেড লাইক এনিথিং, লাইক ওয়াও ওয়াও, এরকম মানে জিনিসগুলো সবই তো ওদের কাছে নতুন, ফ্রেশ। হ্যাঁ, এবং এটা মানে একটা বলিউড, ওরা বলিউড ছবিটাকে খুব ভালো চেনে, ওই জনারটাকে খুব ভালো চেনে। আবার এটা বলছে যে ইয়া ইট ইজ বলিউড বাট ইটস নট বলিউড। হ্যাঁ, মানে খুব লাগছিল। সো এই জিনিসটা যদি কন্টিনিউ করা যায়, আমি তো একা পারবো না, এরকম একটা গ্রুপ অফ পিপল, গ্রুপ অফ ডিরেক্টরস অ্যান্ড প্রডিউসার যদি এই জিনিসটা করে, একটা সময় কিন্তু আমরাও সেরকম একটা জায়গা করে নিতে পারবো। আর আমাদের এখানে ট্যালেন্টের অভাব নেই, সব ধরনের ট্যালেন্ট আমাদের এখানকার অ্যাক্টর অ্যাক্ট্রেসরা অসাধারণ। পাভেল ভাই মানে জবাব নেই, পাভেল ভাইয়ের জাস্ট 2টা সিন আমার ছবিতে উড়িয়ে দিয়েছে। জাস্ট তার একটা লুক, মানে আমার গা শিউরে উঠে এখনো চিন্তা করলো। আমি জাস্ট পাভেল ভাইকে বলছি, পাভেল ভাই আপনি তো প্রচুর ওয়ার্কশপ করেছেন বিদেশে, কারণ পাভেল ভাই 1994-এ না 5-এ ইউএসএতে গিয়েছিল একটা ওয়ার্কশপ করতে, তখন আমাদের বাসায় বেড়াতে এসেছিল, তখন আমি ইউএসএতে পড়াশোনা করি। তো আমি জানি যে পাভেল ভাই এবং বাবু ভাই, ফজলুর রহমান বাবু ভাই দুজনে গিয়েছিলেন। আমি বলছি পাভেল ভাই আপনি মাথায় চিন্তা রাখবেন যে অডিয়েন্সটা বাইরের দেশের, সাথে সাথে সে নিজেকে একদম ডাইভার্ট করে ফেলেছে ওই জায়গাতে, এবং সে তখন যে ডেলিভারিগুলি দিল জাস্ট অন্যরকম। তাদেরকে প্রপারলি ইউটিলাইজ যদি করতে পারে, সেটা আমাদের পুরা দেশের নাম কিন্তু ছড়িয়ে যাবে। নীলা, আপনাকে আমরা কমার্শিয়ালে যদি চাই, সেক্ষেত্রে শাকিব খানকে তো এখন সবাই বলছেন যে তিনি আমাদের ঢালিউডকে একাই অনেকটা এগিয়ে নিয়ে গেছেন। আপনার কি শাকিব খানের সাথে অভিনয় করার কোনো ইচ্ছে বা প্রত্যাশা, পরিকল্পনা আছে কিনা সামনে? অবশ্যই, উনি আমাদের দেশে একজন সুপারস্টার, এত গুণী একজন মানুষ, ওনার সাথে কাজ করতে পারলে এটা ইটস আ ব্লেসিং ফর মি। একই ইন্ডাস্ট্রিতে কাজ করি, কয়েকবার দেখা হয়েছে, দু একবার কাজ নিয়ে কথাও হয়েছে, কিন্তু সেগুলো এখনো হয়নি। যদি হয় সেটা হয়তো বা ইন ফিউচার জানা যাবে। আপনি কি কোন জিনিসটাকে বেশি ফোকাস করেন, কো আর্টিস্ট নাকি স্ক্রিপ্ট? স্ক্রিপ্ট, ডিরেক্টর, পরে হচ্ছে কো আর্টিস্ট। কজ ডিরেক্টর স্ট্রং থাকলে, স্ক্রিপ্ট স্ট্রং থাকলে বাকি সব কিছু এমনিতেই ফ্লোতে চলে আসে। এরকম কি কোনো অভিনেতা আছে যার সাথে কাজ করার জন্য এখনো মানে মুখিয়ে আছেন বা ইচ্ছে আছে ভবিষ্যতে কাজ করবেন? আমি কাজ সবার সঙ্গেই করতে চাই, প্রত্যেকের কাছ থেকে আমি অনেক কিছু শিখি, সে আমার ছোট হোক, আমার বড় হোক, নতুন আসুক কিংবা সিনিয়রদের কাছ থেকে তো প্রতিনিয়ত শিখছি, যা আজকে আমি সবাই সিনিয়রদের কাছ থেকে শিখেই। সো সবার সাথেই কাজ করার ইচ্ছা আমার আছে, স্পেসিফিক্যালি ওরকম মাথায় নেই। আচ্ছা, দাদার থেকে গান কি শোনা মানে শেখা হয়েছে? এটা আমি ওকে শেখাতে পারবো না। আসলে আমি মানে এটা নিয়ে খুব মানে আমাদের মানে ক্রাউডের, আমাদের যেই ফ্রেন্ডস গ্রুপটা, সার্কেলটা আছে, এটা নিয়ে খুব মজা হয়। কারণ আমি, সবাই এক্সপেক্ট করে যে আমি খুব ভালো গান গাই, হ্যাঁ, কিন্তু আমি কিন্তু আসলে ভালো গান গাই না। হ্যাঁ, আর নীলার কথা নাই বললাম। হ্যাঁ, আমরা দুজন একই রকম গান গাই। আমরা তো প্ল্যান করছিলাম একটা ডুয়েট করব। আমরা একেবারেই শেষের দিকে চলে এসেছি আমাদের আজকের আড্ডায়। আপনারা দর্শকদের জন্য যদি কিছু বলতে চান বলতে পারেন। Thank you so much for everything,
এতদিন পর্যন্ত আপনারা পাশে ছিলেন বলেই আজকে আমি এখন এখানে আছি এবং আশা করব সামনেও আমার সাথে এভাবেই থাকবেন এবং আমাদের সিনেমা সাইলেন্স আ মিউজিক্যাল জার্নি এখন হলে চলছে। আশা করছি আপনারা সবাই গিয়ে হলে দেখবেন এবং অনেক এনজয় করবেন। ট্রাস্ট মি, এনজয় করবেন। আমি অনুরোধ করব সাইলেন্স এ মিউজিক্যাল জার্নি যে ছবিটি আপনারা যারা এখনও দেখেননি তারা সিনেমা হলে যে ছবিটি দেখবেন পরিবার সহ, একটি পরিবারকে নিয়ে দেখার মতো একটি ছবি। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ কালের কণ্ঠ স্টুডিওতে আসার জন্য। আমি বিদায় নিব, কিন্তু যেহেতু এটা একটা মিউজিক্যাল ফিল্ম সাইলেন্স দ্য মিউজিক্যাল জার্নি, আমরা চাইবো যে আপনারা দুজন আমাদেরকে দুকলি গান শোনাবেন। যদিও বলেছেন গলা ভালো না, তারপরে আমরা শুনতে চাই। সিনেমারই কোনো একটা গান হতে পারে বা নিজেদের প্রিয় কোনো একটা গান আপনারা ঠিক করেন, আমি একটু বিদায় নিয়ে আসি। দর্শক, এই ছিল আজকের আয়োজন। নেক্সট এপিসোডে আমরা হাজির হয়ে যাব আপনারই প্রিয় আরেকজন তারকার সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন আর চোখ রাখুন কালের কণ্ঠে। আমি তোমায় ভালোবাসি, এই কথা মোর প্রাণে জানে, তোমারও প্রেমের টানে, তোমারও প্রেমের টানে। আমি নিরালায় বসিয়া কান্দি, তোমারও প্রেমের টানে, তোমারও প্রেমের টানে।